হ্যালো, আসসালামু আলাইকুম। তো বেশি কথা বলবো না, আপনারা ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, তাহলে পরের ভিডিওগুলো আপনারা যে ইনস্ট্যান্ট পাবেন বা হোম পেজে শো করবে, মানে সোজা ফেসবুক বা ইউটিউব অ্যালগোরিদম যেভাবে কাজ করে। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। তো আগে আগে কয়েকটা আরও ভিডিও দিয়েছিলাম, তো ইন্ট্রোডাকশন আর না বলি। তো এখন 46তম বিসিএস পরীক্ষা। আরেকটা কথা বলতে চাচ্ছি, যেহেতু অলরেডি আন্দোলন চলতেছে, ওই যে প্রশ্ন ফাঁস বা পিএসসির যে হটকারিতা, এই কারণে আপনারা আন্দোলনে যোগ দিন। আমিও দিচ্ছি বা দিয়েছি, ফান্ড দিতেছি, দেওয়ার চেষ্টা করতেছি। এই হলো ব্যাপার। আর পরীক্ষা যদি হয় তখন আর কি, তো এই যে এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট, লোহিত সাগরের সংকট। এটা কিন্তু খুব বেশি জায়গায় দেখবেন অনেকেই পড়তেছে না, কিন্তু এটা ইম্পর্টেন্ট কেন আমি আপনাদের আগে বোঝানোর চেষ্টা করি। ইম্পর্টেন্ট কীভাবে বুঝবেন, বেসিক্যালি ইন্টারন্যাশনাল পার্ট রিসেন্ট কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করে। রিসেন্ট বলতে যেগুলো রিসেন্টলি ঘটতেছে, বিশ্বে যে প্রভাব ফেলতেছে, ঠিক আছে। তো এই লোহিত সাগর সংকটটায় যে এখানে কিন্তু ডিটেলস বলা আছে যে 2023 সালের নভেম্বরে ইসরায়েলের সঙ্গে যেই জাহাজ একের পর এক ড্রোন ক্ষেপণাস্ত্রে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী, হ্যাঁ। যেগুলো প্রিলি এগুলো কোশ্চেন আপনারা পারবেন, আপনাদের অনেকের হাতের কাছেই থাকে, কিন্তু রিটার্নের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন। তো এইটা এখন ইম্পর্টেন্ট কেন, যে গাজা ইসরায়েলে যেহেতু ত্রাণ সহায়তা বন্ধ করেছে, তো গাজার ফিলিস্তিনের ব্যাপারটা জানেন, ফিলিস্তিনের সাথে রিলেট করে কিন্তু এইটাও এসে পড়তে পারে। এই হলো ব্যাপার। তো যে তাহলে কি হয়েছে, 2025 সালের 2 মার্চ একদম কিন্তু যে পিএসসি যেটা জানালো যে তারা এপ্রিলের দিকে হয়তো কোশ্চেন লক করেছে, এরকম ব্যাপার। তো এইটা ওই হিসাবে রিসেন্ট কোশ্চেন। তো ইসরায়েলে হামলা হয়েছে, তো এখানে একটু ওই যে এদিক সেদিকের ব্যাপার আছে, কারণ মাল্টি ডাইমেনশনাল প্রবলেম। এই যে মার্কিনের সাথে বা ইউরোপ, সৌদি আরব, ফিলিস্তিনের সাথে সংকট, এগুলোর ব্যাপার আছে, হ্যাঁ। এইগুলো এখানে হালকা পাতলা বলেছে। তো এই জলপথের গুরুত্বটা কেন, এই যে দেখেন, যেহেতু এটা বেসিক জিনিস, এটা আমরা সবাই বুঝি যে ডিস্টেন্স কমে গেছে, সময় কম লাগে, খরচ বাঁচে, এইটাই হলো মেইন উদ্দেশ্য। তো ওই যে জ্বালানির দামের ওপর প্রভাব পড়তেছে, এবং বিশ্বের 30% কন্টেইনারবাহী জাহাজ, হ্যাঁ, মানে এগুলো বেসিক কথাবার্তা, বাট তাও মোটামুটি একটু মুখস্থ বা মনে রাখতে হয় এই বিষয়টা আর কি, হ্যাঁ, যে এই প্যারাটার কথা বলতেছি, এগুলো বেসিক। তো এখন এই যে আপনার প্রভাব, তো প্রভাব এখানে আমি যেটা মানে বিকেলের দিকে পড়েছি, বিকেল কি দুপুর হবে, তো অনেকগুলো মানে মানে হেডলাইনটা মানে এক্স্যাক্টলি দেয় নেই। নাইম ভাইয়ের তো বই, তো উনি যেটা করেছে, ওনার বই আমি কিন্তু ফার্স্ট পড়তেছি, হ্যাঁ। তো এই কারণে আমার একটু ওনার বইটা বুঝতে একটু সময়ও লাগতেছে। আগে পড়া আগে আরও 4-5-6টা বিসিএস দিলেও আগে পড়া হয়নি, তো এবারই ফার্স্ট পড়তেছি, কারণ সময় কম ছিল, আমি যেহেতু জবে আছি। আপনারা কেউ আমার কাছে যদি প্রিলির জন্য পড়তে চান পড়তে পারেন, আমি একদম সুপার গতিতে আপনাদের শিখিয়ে দিব কীভাবে স্ট্র্যাটেজিক্যালি আগাবেন। তো এখানে যেই অনেকগুলা দেখবেন সেম, যে জাহাজের খরচ বৃদ্ধি, পণ্যর মূল্য বৃদ্ধি। তো মানে জাহাজ চলাচলের তেলের দাম বৃদ্ধি পেলে যে জাহাজ ভাড়া বেড়েছে, হ্যাঁ, বুঝাইতে পারছি আপনারা। এগুলো কিন্তু সিনোনিমাসলি, যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দেখতে পাচ্ছেন, তো দাম বৃদ্ধি মানেই তো মূল্যস্ফীতি, হ্যাঁ। তো ওইগুলো একটু, তারপরে ওই যে সংকটে ইসরায়েল, তো ইসরায়েলের বাণিজ্য প্রভাব পড়েছে। আর যেগুলো ওই যে আমেরিকা ইউরোপে প্রভাব পড়লে আসলে যে বাংলাদেশের মতো ছোট ছোট কান্ট্রি বা বিভিন্ন গরিব কান্ট্রিগুলোতে প্রভাব পড়েই। তো এই হলো বিষয়। আর বোঝাপড়ার ব্যাপার আছে, যেমন যে কী কারণে কঠিন। তো আমি যে কিছু গোলদাগ দিয়ে লিখেছি যে তারা যুক্তরাষ্ট্র শতভাগ সক্ষম না, সক্ষম হলে তো তারা করেই ফেলতো, তাহলে তো সংকট আর হয় না, হ্যাঁ। তো এগুলা হলো ওই ডিবেটের প্রশ্ন, এই কারণে এই টাইপের কোশ্চেন দেয়। আর যেহেতু এবার 20,000 21,000 টিকি আছে চোরা কারবারি করে বা যেই হোক, আমি কিন্তু প্রথম 10,000-এর মানুষ, হ্যাঁ। তো একটু আশায় ছিলাম, তো এই 20,000 21,000-এর পর আমার আর মন বসে না পড়ায়, হোয়াট এভার। তো ওই যে কিছু বেসিক জিনিস, যেমন কি তারা সক্ষম না। তারপর আরেকটা ব্যাপার হলো তারা যে ড্রোন ইউজ করে জাহাজে আক্রমণের জন্য, এগুলা হলো দেখেন এবারে যে $2,000 দাম। আপনারা মানে এই বেসিক জিনিসগুলা কি দু একবার একটু পড়তে হয়, নয়তো মানে লেখা যায় না। এই মিসাইল, রাডার, হেলিকপ্টার, ছোট নৌকার, সস্তা ড্রোন, এগুলো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু একটু যে একটু সাজানো গোছানোর ব্যাপার আছে, তো এগুলো পড়লে হয়। তো এখন আপনি চিন্তা করেন যে এই কলমটা, এটার দাম 5 টাকা কি 10 টাকা হোয়াট এভার,
তো ধরেন এটা 10 টাকার কলম, এখন এইটাকে নষ্ট করার জন্য আপনি কি একটা 10,000 টাকার দামের হাতি দিয়ে পাড়া দেওয়াবেন কিনা, মানে বুঝাইতে পারছি। ধরেন একটা হাতি ভাড়া নেবেন 10,000 টাকা দিয়ে, মানে ব্যাপারটাই সেরকম। তো তাদের যা ক্ষেপণাস্ত্র ইউজ করবে বা মিসাইল, বুঝাইতে পারছি, তো এটা প্রফিটেবল হয় না। সবারই খরচের ব্যাপার আছে। আপনিও কিন্তু দেখবেন যে অনেক সময় রাস্তায় বের হয়েছেন, হয়তো দুপুরে কোথাও এখান থেকে গুলশানে গিয়েছেন বা মগবাজার গিয়েছেন বা মতিঝিল গিয়েছেন, কি করেন, লাঞ্চ হয়তো 200 টাকা দিয়ে বিরিয়ানি না খেয়ে ওই সিঙ্গারা খেয়ে ফেললেন 2টা বা 3টা 20-30 টাকা দিয়ে, এরকম আর কি ব্যাপারগুলা। এগুলা মানে বেসিক জিনিস কিন্তু এই ব্যাপারগুলো যেহেতু আমাদের জানা নেই, তাই 2-1 বার পড়তে হয়, পড়লে তখন মানে লেখা যায়, একটু একটু মনেও রাখতে হয়। এই হলো ব্যাপার। আর যেখানে যেহেতু ওই যে জাহাজ যেগুলো আক্রমণ করতেছে বেশ কিছু তো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের, তো এই কারণে কিন্তু আঞ্চলিক প্রতিক্রিয়া, মানে যেহেতু ইয়েমেনটা কি কোন কোন কান্ট্রি, মধ্যপ্রাচ্যের এরিয়ার, হ্যাঁ, তো ওইখানে তারা যে আক্রমণ করতেছে, এখন ইসরায়েল আক্রমণ করে, তাহলে ধরেন সৌদি আরব বা দুবাই, কাতার, হ্যাঁ, দুবাই বলতে আরব আমিরাত, তো তারা যদি এখন আবার ইয়েমেনকে হামলা করে বা হুতিদের আক্রমণ করে, তার মানে ব্যাপারটা কি দ্রুত সিদ্ধান্ত হয়ে গেল না যে তার ইসরায়েলের পক্ষে তার হামলা হয়ে গেল, ব্যাপারটা সেরকম। আরেকটা ব্যাপার হলো ইয়েমেনে যেই মানে সৌদি আরব 2000 বা মানে 8 বছর ধরে, মানে 2022-এর আগে 8 বছর ধরে তারা হামলা করেছে। ঠিক আছে, তো এখন তারা পারে না, তো শান্তি আলোচনা করতে চায়। তাহলে দেখেন, একটা দেশের সাথে 8 বছর ধরে সৌদি আরব যুদ্ধ চালিয়েছে, কিন্তু তারপরও এখন তাদের সাথে শান্তি আলোচনা করতে চায় তারাই। হ্যাঁ, তো যে আপনারা ভিয়েতনাম আর যুক্তরাষ্ট্রের যে কাহিনী, এটা তো সবাই জানেন, ভিয়েতনাম যুদ্ধ। হ্যাঁ, আমেরিকা কিন্তু পালিয়েছে, যে রিসেন্টলি যেটা ঘটনা 2022-23 সালে কি আফগানিস্তান থেকে পালিয়েছে, তো ব্যাপারটা সেরকম। হ্যাঁ, এই যে ঘটনাটা। আর এই তো ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরব হামলা করেছে, তারপরও তাদের শক্তি খর্ব হয়নি। হ্যাঁ, তো আমার ভিডিওতে দেখা যাচ্ছে, আপনারা নাইমের বই চাইলে কিনতে পারেন। আমরা কিন্তু যে বার্গার খেয়েও 200-300 টাকা খরচ করে ফেলি, তো আমি ওই বেসিসে এই বইটা কিনেছি। আমার কাছে বই আরও আছে, অনেক বই আছে, কিন্তু কিনে নিয়েছি। তো আপনারা পড়াশোনায় একটু ইনভেস্ট করবেন। আমি অনেক টাকার বই কিনেছি, আমি আগের আরও ভিডিওতে বলছি 50-60 হাজার টাকার বই কিনেছি। তো এই আর কি। তো লোহিত সাগর সংকট আর বাংলাদেশের কিরকম প্রভাব পড়বে, এরকম একটা দিয়েছে। তো ওগুলাই কিন্তু মানে এগুলা বুঝলে আপনি এগুলাও মোটামুটি লিখতে পারবেন। হ্যাঁ, মানে ব্যাপারটা এইটাই যে পণ্য সময় বৃদ্ধি হবে, বুঝতেই তো পারতেছেন। যদি লোহিত সাগর দিয়ে না যেয়ে, শর্টকাট পথে না যেয়ে ওই নিচে দিয়ে ওই যে আপনার কেপ অফ গুড হোপ, আফ্রিকা, মানে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে যায়, সময় তো বেশি লাগবেই, পথ বেশি, সময় বেশি লাগবে, তা খরচও বাড়বে। তাহলে আমরা কি ওইখানে আমেরিকায় যদি পণ্য পাঠাই বা ইউরোপে পণ্য পাঠাই, তাহলে তো আমাদের খরচও, রপ্তানিতে খরচও বৃদ্ধি হবে, এবং বা ক্রয়ের বাতিল হবে। এখন এই যে বাতিলগুলো হয় কেন, অনেক ব্যাপার আছে, লিড টাইমের ব্যাপার আছে, মানে বুঝাইতে পারছি। তৈরি প্রোডাকশন ক্রয় আদেশ যখন দেয়, ওগুলা একদম টাইম টু টাইম তারা ধরে। আপনারা যারা ওই গার্মেন্টস সেক্টরের খোঁজ খবর নিছেন, অনেকেই এগুলো বুঝতে পারবেন। বন্দরে উঠানো নামানোর অনেক ব্যাপার স্যাপার থাকে, চার্জ, হ্যাঁ, এফওবি, ফ্রেট অন বোর্ড, মানে এরকম অনেকগুলো 10-12টা টার্ম আছে, সেগুলো আপনাদের পড়াইতে গেলে আবার আরও ভিডিও লাগবে, হোয়াট এভার। তারপরে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, এখন দেখেন অর্থনৈতিক চ্যালেঞ্জ, এটা কিন্তু একটু একদম সহজ পয়েন্ট আরও। তো ইউক্রেন যুদ্ধ, তার আগে করোনা ছিল, তো যে কৃষ্ণ সাগরে যেই মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কাহিনীটাই বলছে। হ্যাঁ, তো সরবরাহ চেইন, তখনই কিন্তু আমাদের যে দেশে যে সয়াবিন তেলের দাম বৃদ্ধি হয়েছে, এখন কিন্তু সয়াবিন তেলের দাম ডাবলেরও বেশি। হ্যাঁ, তখন কিন্তু 100 টাকার মতো ছিল, এখন এই প্রায় 200 টাকা হয়ে আবার একটু কমছে, বাড়ছে, এই সিন্ডিকেট তো আছেই। যাই হোক, কিন্তু সরকার ট্রাই করতেছে। তারপরে যে কন্টেইনার সংকট, এখন দেখেন কন্টেইনার সংকটটা কিভাবে হয়। আগে যেখানে ধরেন 15 দিন আমেরিকা পৌঁছে যেত, এখন সেখানে লাগতেছে ধরেন 25 দিন। তাহলে আমরা এই যে 40 ফুটের যে কন্টেইনার লাগতো, এই কন্টেইনার এখন তারা পাচ্ছে না। তো কন্টেইনার তো বুঝতেই তো পারতেন, সংকট হবেই। এই হলো ব্যাপার। আপনি দেশের কথাই চিন্তা করেন, আমরা ঢাকা থেকে যদি রংপুর, কক্সবাজার গাড়ি পাঠাই, তাহলে দেখেন যদি সময় বেশি লাগে, যে ঈদের সময় যানজট বাঁধে, তো
তো বুঝাইতে পারছি আমলে যেটা ঘটছে যানজট এখনো কিছুটা আছে। তারপরে যে রপ্তানিতে এয়ার ফ্রেট চার্জ বেড়েছে 150%। দেখেন এয়ার ফ্রেট তো বাড়বেই, এয়ারের চার্জ এমনিতেই বেশি, হ্যাঁ, তার উপর মানে এয়ারেও চাপ বেড়েছে, যেগুলা ওই সাইজ কম নেয় বা দাম ব্যয়বহুল প্রোডাক্ট সেগুলো এয়ারে পাঠালেই কস্ট তুলনামূলক কম। তো এই হলো ব্যাপার। তো ওই এক ভিডিওতে 10 মিনিট চলে গেল, আমি আপনাদের পরে আরেক ভিডিওতে অন্যগুলা দিব। তো আপনারা এই ভিডিওটা আপাতত মানে যেহেতু এটা পড়িয়ে ফেলেছি একরকম, হ্যাঁ, এখানে অনেক সময় গিয়েছে, তো আমি আরও ভিডিও দিব, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক দিন। আমি আরও কিছু টপিক পড়ি, যেহেতু সময় কম, যদি নির্দিষ্ট টাইমে পরীক্ষা হয়, আর যদি নির্দিষ্ট টাইমে পরীক্ষা না হয় তখন আপনাদের এগুলো নিয়ে আমি আরও ডিসকাস করবো ইনশাল্লাহ। সাথে প্রিলির পড়া তো দেখাবই। রিটার্ন গেলে প্রিলি ধরতে পারতেছি না, বুঝাইতে পারছি। তো আপনার এই 2টা বই কিনে পড়তে পারেন, মানে যতটুকু কভার করেছে। আর এই বইটাও ভালো, সময় পেলে আমি এই বইটা আরও ডিটেলস পড়ার চেষ্টা পড়বো, আরও তো আছেই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই আর কি। আর এই চতুর্থ শিল্প বিপ্লব এটা সবসময় ইম্পর্টেন্ট টপিক, এই আর কি। যে কোনো সাবজেক্টের জন্য বাংলা, ইংলিশ, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের শর্ট কোশ্চেন, তারপর কি বলে আইসিটি পার্ট, বিজ্ঞানের যেটা, তো সব ক্ষেত্রেই যে এটা ইম্পর্টেন্ট। তো এটা পড়ে রাখলে কোনো দোষ নাই, সমস্যা নাই, বা বেসিক জ্ঞানেরও প্রয়োজন আছে, এই আর কি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।